আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই প্রবলেমটা মনে হয় সলভ করছিলাম। সিম্পসন রুল দিয়ে যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আমরা সলভ করছিলাম। এরপরে আমরা আর কোনো ম্যাথ বা কোনো টপিক শুরু করতে পারিনি, টাইম শেষ হয়ে গেছিল। মেনলি এই প্রবলেমের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড, মানে জেনারেল ডাইনামিক লোডিং নিউমেরিক্যাল মেথড। অর্থাৎ এই পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করলাম পিরিয়ডিক লোডিং এর পরে, এই পিরিয়ডিক লোডিং এর পরে যে ম্যাথগুলো করছি, সেই ম্যাথগুলো যে আমরা ম্যানুয়াল মেথডে করছি সেটাকে প্রোগ্রামিং এর মাধ্যমেও করা যায়। যদি প্রোগ্রামিং পারে প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়, তো সেটা হচ্ছে এই নিউমেরিক্যাল মেথড। এই নিউমেরিক্যাল মেথডে মেইনলি প্রোগ্রামিং এর মাধ্যমে সেই যে প্রবলেমগুলো আমরা সলভ করলাম সেটা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সেট আপ করতে হবে বা কিভাবে লজিকটা খাটাইতে হবে, সেটাই হচ্ছে নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে। সেটা আমাদের পরীক্ষার জন্য বা এই কোর্সের জন্য ইম্পর্টেন্ট না। কেউ যদি নিউমেরিক্যাল মেথডে সেটা সলিউশন করতে চায় তাহলে সে এটা দেখতে পারে। আমাদের কোর্সের জন্য এই জিনিসটা পড়া লাগবে না। অর্থাৎ এই জেনারেল ডাইনামিক এক্সাইটেশনের পরে যে নিউমেরিক্যাল মেথড যেটা আছে, নিউমেরিক্যাল মেথড প্রয়োজন নেই, এটা দেখা লাগবে না, এটা প্রয়োজন নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম। মানে এতদিন পর্যন্ত আমরা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম পড়তেছিলাম, এখন আসবে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডম, যেটা আমরা একটু পরে পড়বো। এর আগে আমরা যেটা পড়বো সেটা হলো আর্ক অফ রেসপন্স স্পেকট্রাম। আমি কিছু কথা বলছিলাম আর্ক অফ রেসপন্স স্পেকট্রাম নিয়ে, কিন্তু সেখান থেকে আমরা কোনো প্রবলেম বা মানে আলটিমেটলি কোনো প্রবলেম বা কোনো থিওরি কোনো কিছু দেখিনি। শুধুমাত্র জাস্ট এতটুকুই বলছিলাম যে আর্ক অফ রেসপন্স স্পেকট্রাম আছে, সেখান থেকে কিছু ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই আমরা একটা স্ট্রাকচারে আর্টওয়ার্কের কারণে কি পরিমাণে ডিফরমেশন হইতেছে বা কি পরিমাণে সেখানে স্ট্রেস ডেভেলপ করতেছে সেটা আমরা এই বিভিন্ন যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম থেকে দেখতে পারি। এ সম্পর্কিত কিছু কথাবার্তা বলছিলাম, তাছাড়া এখান থেকে মানে ম্যাথ বা অন্য কোনো কিছু এখান থেকে সলভ করা হয়নি। সো প্রথমত আজকে আমরা এখান থেকে এই টপিক থেকে শুরু করব। সেটা হচ্ছে আর্টওয়ার্ক রেসপন্স অফ লিনিয়ার সিস্টেম বা রেসপন্স স্পেকট্রাম। রেসপন্স স্পেকট্রাম যেটা সেটা হচ্ছে আর্থকোয়াকের কারণে এই বিল্ডিং এর উপরে কি ধরনের প্রপার্টিস আসে বা কি ধরনের লোড আসে বা সেখান থেকে রেসপন্সটা কেমন হয়, এই রেসপন্স দিয়ে বিভিন্ন ডায়াগ্রাম ড্র আছে আর কি। যেমন প্রথমে এখানে যে ডায়াগ্রামটা দেখানো হয়েছে এই ডায়াগ্রামটার সাথে সম্ভবত আমরা সবাই পরিচিত। যে কোনো আর্থকোয়াক পেলেই মোটামুটি এরকম একটা ডায়াগ্রাম টিভির স্ক্রিনে দেখতে পারবে। তো এই ডায়াগ্রাম যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে তার ডিফরমেশন ডায়াগ্রাম বা ডিফ্লেকশন ডায়াগ্রাম, বা সহজ কথায় যদি বলি তাহলে আর্থকোয়াকের সময় যে ভাইব্রেশনটা আসে সেই ভাইব্রেশনটার যে ডিসপ্লেসমেন্ট ডায়াগ্রাম সেটাকে বলা যায় এটা। যে দেখা যাচ্ছে এখান থেকে ভাইব্রেশনটা শুরু হয়েছে, বিভিন্ন টাইম ভাইব্রেশনটা বিভিন্ন রকম হচ্ছে, কখনো কমতেছে কখনো বাড়তেছে, একটা পর্যায়ে ড্যাম্পিং হয় ভাইব্রেশনটা শেষ হয়ে গেছে। এখানে সেম এই যে এই ভাইব্রেশনটারই বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে। প্রথম যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যদি সেখানে 2% ড্যাম্পিং থাকে এবং সেটার যে ভাইব্রেশনটা আসে সেটা টাইম পিরিয়ড থেকে 0.5 সেকেন্ড হয়, তাহলে ভাইব্রেশনটা হয়ে গেছে এরকম। যদি সেই ভাইব্রেশনটা টাইম পিরিয়ড 1 সেকেন্ড হয় তাহলে সেই ভাইব্রেশনটা হয়ে গেছে এরকম। এটা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত বলবো। এখন জাস্ট আমি কিছুটা শেপ দেখাইতেছি যে যদি এই নরমাল যে আমরা ডায়াগ্রামটা দেখাইলাম বা নরমাল যে ফিগারটা দেখাইলাম সেটা টাইম পিরিয়ডের উপরে ভিত্তি করে তার শেপটা বা আমাদের যে ডায়াগ্রামটা বা এখানে যে গ্রাফটা আছে সেই গ্রাফটা জাস্ট টাইম পিরিয়ডের উপরে ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন রকম শেপে চলে আসতেছে। এরপরে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আরেকটা কথা আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে এখানে যে স্পেকট্রামটা আছে এই স্পেকট্রামটাকে বলা হয় কম্বাইন ডি ভিএ স্পেকট্রাম। এখানে ডি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভি তে ভেলোসিটি, আর এ যেটা সেটা হলো অ্যাক্সিলারেশন। এটা এই তিনটাকে একসাথে বলা হয় কম্বাইন ডিভিএ সিস্টেম বা কম্বাইন ডিভিএ স্পেকট্রাম। এই আর্কওয়াক রেসপন্স স্পেকট্রামের মাধ্যমে মেনলি এখানে যে আর্কওয়াক রেসপন্স স্পেকট্রামের যে গ্রাফটা আছে এই গ্রাফের মধ্যে তিনটা সিস্টেমকে কম্বাইন্ডলি দেখানো হয়েছে। এখানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন তিনটাকেই আর কি কম্বাইন্ডলি দেখানো হয়েছে। সেটা কিভাবে দেখানো হয়েছে সেটা যদি বলি, দেখেন এখানে একটা কথা লেখা আছে ডিফরমেশন। এখান থেকে কিভাবে কি ভ্যালু বের করতে হয় সেটা অবশ্যই পরে ম্যাথের মধ্যে দেখাই দিব। এখানে যেটা দেখানো আছে এইখানে একটা স্কেল দেখানো আছে, এখানে স্কেলে দাগ কাটাও আছে যে 0.5, 1, 5, 50, 100। এই যে স্কেলটা এটা হচ্ছে ডিফরমেশন স্কেল বা ডিসপ্লেসমেন্ট স্কেল, যে আর্থকোয়াকের কারণে আমাদের বিল্ডিংটা কি পরিমাণে ডিফর্ম হইতেছে বা ডিসপ্লেসমেন্ট হইতেছে সেটা হচ্ছে এই স্কেল। এই পাশে আরেকটা স্কেল দেখানো হয়েছে সেটা হচ্ছে সিউডো অ্যাক্সিলারেশন স্কেল। মানে এই যে স্কেলটা এই স্কেলটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন স্কেল। আর এই যে এখানে পুরো টোটাল যে গ্রাফটার যে দুইটা কোঅর্ডিনেট বা দুইটা যে অ্যাক্সিস আমরা বলি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে তার টাইম পিরিয়ড আর ওয়াই অ্যাক্সিসে আছে তার ভেলোসিটি।
তাহলে আমরা পুরো এই সিস্টেমটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, এই সিস্টেমের মধ্যে টোটাল 4 টা ভেরিয়েবল আছে বা 4 টা জিনিস আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিফরমেশন, এখানে আছে অ্যাক্সিলারেশন, এখানে আছে ভেলোসিটি, আর এখানে আছে হচ্ছে টাইম পিরিয়ড। সো এইখানে আমাদের মেন কাজটা হয় হচ্ছে আমরা যদি কোনো একটা সিস্টেমের টাইম পিরিয়ড জানি, টাইম পিরিয়ড থেকে আমরা এই যে বাকি যে ৩ টা জিনিস অর্থাৎ ডিফরমেশন কত, অ্যাক্সিলারেশন কত, ভেলোসিটি কত, এই ৩ টা জিনিস বের করতে পারি। তাহলে এই রেসপন্স স্পেকট্রামের মেইন কাহিনীটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড বের করা। ন্যাচারাল টাইম পিরিয়ডটা কত, ন্যাচারাল ভাইব্রেশন পিরিয়ড অর্থাৎ কতটুকু ভাইব্রেট করতেছে, কত সময় ধরে ভাইব্রেট করতেছে, সেই ভাইব্রেশনের টাইম পিরিয়ডটা আমাদের জানতে হবে। সেটাতে আমরা একটু পরে আসি। তো তার আগে আমরা আরো কিছু থিওরিটিক্যাল কিছু জিনিসপত্র দেখে আসি। সেটা যেটা এখানে যেটা বলা আছে, মানে প্রথমে আমি যে একটা ফিগার দেখালাম, এখানে যে একটা ফিগার দেখালাম, এই ফিগারটার আসলে মিনিংটা, এই ফিগারটার মিনিংটা হচ্ছে, দেখেন এই যে এখানে একটা নরমাল জাস্ট একটা গ্রাফ দেখানো হয়েছে, ধরেন এটা একটা আর্থকোয়াকের গ্রাফ, বা আর্থকোয়াক হলে সাধারণত আমরা যে সমস্ত গ্রাফ দেখে থাকি এরকম একটা গ্রাফ এখানে দেখানো হয়েছে, যার এক্স অ্যাক্সিসে আছে টাইম অর্থাৎ সময়, কত সময় পর পর তার গ্রাফটা কেমন দেখছে। সরি, যেটা বলতেছিলাম যে এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে তার এক্স অ্যাক্সিস আছে টাইম অর্থাৎ কত সময় ধরে আমাদের সেই গ্রাফটা বা আর্টওয়ার্কটা চলতেছে, আর ওয়াই অ্যাক্সিসে যেটা দেওয়া আছে, সরি, ওয়াই অ্যাক্সিসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন। এখানে ইউ ডাবল প্রাইম মানে হচ্ছে আমাদের জাস্ট যে ডিসপ্লেসমেন্ট বা এক্স বা সরণকে যদি আমরা একবার ডেরিভেশন করি তাহলে সেটাকে আমরা পাই ভেলোসিটি, যদি দুইবার ডেরিভেশন করি তাহলে ভেলোসিটি থেকে আমরা পাই অ্যাক্সিলারেশন। এটা পাশে জি দ্বারা দেখানো আছে যে এটা আসলে ইউ ডাবল প্রাইম কি, বা অবলিকতে এখানে জি দেখানো আছে, জি দ্বারা যদি বোঝানো হয় তার অ্যাক্সিলারেশন। এইখান থেকে এর পরের গ্রাফটাতে যদি আসি, এরপরে যে ৩ টা গ্রাফ আছে, ৩ টা গ্রাফই সেম মিনিং এ ডিনোট করে। প্রথম যে গ্রাফটা আছে, প্রথম গ্রাফটাতে বলা আছে যে এরকম জাস্ট একটা নরমাল একটা গ্রাফ যেটার আসলে ভ্যালু কত এসব আমরা কোনো কিছুই জানি না। এরকম একটা গ্রাফের যদি টাইম পিরিয়ড, ন্যাচারাল টাইম পিরিয়ড বা টিএন যেটা, এটা যদি 0.5 সেকেন্ড হয়, তাহলে এই যে ভাইব্রেশনটার অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্ট, যেমন একদম মিডল পয়েন্ট থেকে সে নিচে কতটুকু ওঠানামা করতেছে, সেই ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউডটা আমরা পাইতেছি 2.67 ইঞ্চি। জাস্ট টাইম পিরিয়ডটা যদি বেড়ে যায়, টাইম পিরিয়ডটা যদি 1 সেকেন্ড হয়ে যায়, তাহলে আমরা সেই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা পাইতেছি 5.97 ইঞ্চি। এরপরে টাইম পিরিয়ডটা যদি আরো বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাইতেছি আরো বেশি। অর্থাৎ এখান থেকে আমরা সহজে বুঝতে পারি যে যেকোনো একটা ভাইব্রেশনে টাইম পিরিয়ড বা ন্যাচারাল টাইম পিরিয়ডটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে, ন্যাচারাল টাইম পিরিয়ড বাড়তে থাকলে সেই ভাইব্রেশনের কারণে যে ডিসপ্লেসমেন্ট হয় বা ডিফরমেশনটা হয়, সেই ডিফরমেশনটার অ্যামপ্লিটিউড বা ডিফরমেশনের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। যে টাইম পিরিয়ড কম হয় তাহলে সেখানে ডিফরমেশনও কম হয়, যে টাইম পিরিয়ড বেশি হয় তাহলে সেখানে ডিফরমেশনটাও বেশি হয়। তো সেটাকে এখানে একটা ফর্মুলার মাধ্যমে দেখানো হয়েছে। ফর্মুলাটা এখানে কি বলতেছে, ফর্মুলাটা বলতেছে হচ্ছে এই ইকুয়াল ওমেগা স্কয়ার ইনটু ডি, অর্থাৎ এই ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউড, এই জিনিসটা এটা হচ্ছে মোটামুটি এই যে ওমেগা বা সার্কুলার ফ্রিকোয়েন্সি, যেটা সার্কুলার ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। সার্কুলার ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে তার অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখান থেকে আমাদের এই সমস্ত ফর্মুলা টর্মুলা এখানে যা দেখতেছি কোনোটাই মুখস্থ করা লাগবে না, জাস্ট এখান থেকে এই গ্রাফটা কি জিনিস করে সেই জিনিসটা দেখা দিলাম। এরপর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখান থেকে একটা থিওরি আসে। থিওরিটা হচ্ছে এই যে কম্বাইন্ড ডিকে স্পেকট্রাম, এই ৩ টা স্পেকট্রাম দিয়েই মেইনলি শুধুমাত্র আমরা যে কোনো একটা স্ট্রাকচারে কতটুকু ডিফরমেশন হইতেছে সেটা পরিমাপ করি। তো তাহলে আমরা এখানে ৩ টা স্পেকট্রামের দরকারটা কি বা প্রয়োজনীয়তাটা কি? এখানে যে প্রশ্নটা এখানে লেখা আছে, why do we need three spectra when each of them contains same information? অর্থাৎ এই ৩ ধরনের স্পেকট্রামের আমার আসলে দরকারটা কি? যখন আমি ৩ টা স্পেকট্রাম দিয়েই শুধুমাত্র ডিফরমেশনটা মেজার করতেছি। তাহলে যেকোনো একটা দিয়ে করলেই তো হয়। তাহলে ৩ টা দিয়েই কেন আমার করা প্রয়োজন? বা ৩ টা স্পেকট্রামই কেন প্রয়োজন? এই যে এই থিওরি, প্রত্যেকটা থিওরি বা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা এখানে আনসার লেখা আছে, এটুকুর মধ্যে লেখা আছে। কেউ যদি আবার হ্যান্ড নোট দেখতে চান, হ্যান্ড নোটও দেখতে পারেন, হ্যান্ড নোটেও লেখা আছে। হ্যান্ড নোটেও এখানে লেখা আছে যে আসলে আনসারটা সুন্দরভাবেই বিষয়ে লেখা আছে। প্লাস আমি যে ৩ টা গ্রাফ আলোচনা করলাম সেই গ্রাফ ৩ টাও এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে। যে কম্বাইন্ড ডিকে স্পেকট্রাম এখানে একদম বাংলায় লিখে লিখেও আলোচনা করা আছে। যে এখানে সেম প্রশ্নটার আনসার এখানে লেখা আছে।
why do we need three spectra when each of them contains same information? অর্থাৎ আমাদের তিন ধরনের স্পেকট্রাম কেন প্রয়োজন যখন তিনটাতে সেম ইনফরমেশনটাই ক্যারি আউট করে। তো প্রথমে যেটা বলা আছে সেটা হলো ইচ অফ দ্য স্পেকট্রাম ডিরেক্টলি প্রোভাইডেড ফিজিক্যাল মিনিংফুল কোয়ান্টিটি। প্রত্যেকটা স্পেকট্রাম নিজে নিজে এক একটা নির্দিষ্ট তার ফিজিক্যাল মিনিংফুল একটা কোয়ান্টিটি প্রকাশ করে। সেটা কেমন? যেমন ডিফরমেশন স্পেকট্রাম, যেটা ডিফরমেশন স্পেকট্রাম প্রোভাইডস পিক ডিফরমেশন অফ দ্য সিস্টেম। অর্থাৎ ডিফরমেশন স্পেকট্রাম যেটা, আমি যদি এখান থেকে যে গ্রাফটা সব দেখাই, তাহলে ডিফরমেশন স্কেলটা বোঝাই হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার পিক, অর্থাৎ সর্বোচ্চ কি পরিমাণে ডিফরমেশন হয়েছে, এটা এই ডি স্কেলটা বোঝায়। এরপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে still the velocity spectrum is related directly to the peak strain energy stored in the system। অর্থাৎ এখানে যে ভেলোসিটি যে স্কেলটা আছে, অর্থাৎ এই যে স্কেলটা, এই স্কেলটার উপরে ডিরেক্ট ডিনোট করে আমাদের সিস্টেমটার উপরে কি পরিমাণে এনার্জি স্টোর করা আছে। আমরা যদি এনার্জির কথা বলি, কারণ আমরা যদি একটা কাইনেটিক এনার্জির কথা বলি, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমরা ফর্মুলা কি বলি? ফর্মুলা হচ্ছে এমভি স্কয়ার। অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতি শক্তি যেটা, সেটা ডিপেন্ড করে হচ্ছে যে সিস্টেমটা আছে সিস্টেমটার ভেলোসিটির উপরে। সেই কথাটা এখানে লেখা আছে যে ওই ভি স্কেলটার উপরে ডিপেন্ড করে আমাদের সিস্টেমটা টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর, কি পরিমাণে এনার্জি স্টোর করা আছে। ফাইনালি যেটা বলা আছে যে speed to acceleration is related to the peak value of equivalent static force or base share। অ্যাক্সেলারেশনটা কেন প্রয়োজন, অর্থাৎ বা এই স্কেলটা কেন প্রয়োজন? এই স্কেলটা প্রয়োজন হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার উপরে বেস শেয়ার কতটুকু আসবে সেটা ডিপেন্ড করতেছে অ্যাক্সেলারেশনের উপরে। এখন আমাদের কথা আসতে পারে আসলে বেস শেয়ারটা প্রয়োজন কেন? আমি গত ক্লাসেও একটা কথা বলছিলাম, যদি মনে মনে থাকে, যে কোনো একটা সিস্টেমের সাথে আমরা স্ট্রেস বের করতে চাই, স্ট্রেস বের করতে হলে তার মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট বের করতে হলে সেখানে কি পরিমাণে শেয়ার ফোর্স আছে সেই শেয়ার ফোর্সটা প্রথমে বের করে নিতে হবে। কারণ মোমেন্ট ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে শেয়ার ফোর্সটা যদি আমি বের না করতে পারি তাহলে সেখান থেকে আমি মোমেন্ট বের করতে পারবো না। মোমেন্ট বের করতে না পারলে সেখান থেকে আমি কি পরিমাণে স্ট্রেস আছে সেই স্ট্রেসের ভ্যালুটাও বের করতে পারবো। এই জন্য আমাদের তিনটা স্কেলই প্রয়োজন স্যার। এই তিনটা কথাই কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে লিখতে পারলেই হবে। প্রথম যেটা সেটা হচ্ছে ডিফরমেশন স্কেলটা প্রয়োজন, কারণ ডিফরমেশন স্কেলের মাধ্যমে আমাদের সিস্টেমটার আমরা পিক ডিফরমেশন বুঝতে পারি। ভেলোসিটি স্কেল প্রয়োজন, কারণ এই স্কেলের মাধ্যমে আমাদের এই সিস্টেমটার মধ্যে কি পরিমাণে এনার্জি বা শক্তি সঞ্চিত আছে সেটা বুঝতে পারি। অ্যাক্সেলারেশন স্কেলটা প্রয়োজন, কারণ অ্যাক্সেলারেশন স্কেল থেকে আমরা বেস শেয়ার বের করতে পারি, যার মাধ্যমে পরবর্তী বেস শেয়ার থেকে পরবর্তীতে আমরা এই পুরো সিস্টেমটার স্ট্রেস কত সেই স্ট্রেসের ভ্যালুটা বের করতে পারি। বোঝা গেছে তিনটা জিনিস মানে কেন ইউজ করা হয় তিনটা স্পেকট্রাম, এটা ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন? ক্লাসে ইন্টারেক্টিভ থাকতে হবে, যে আসলে বুঝতে পারতেছেন কিনা বা কে কতটুকু বুঝতেছেন সেই জিনিসটা মানে রেসপন্সিভ থাকতে হবে। এই তিনটা কেন প্রয়োজন, তিনটা স্পেকট্রাম, সেটাই যে এখানেও লেখা আছে বা যে তিনটা আমি আর কি এক্সপ্লেন করে দিলাম। এগুলাই ছিল মেনলি এই টপিকের উপরে থিওরি। এখানে যে গ্রাফটা দেখতেছি এটাকে বলা হয় এল সেন্ট্রো গ্রাউন্ড মোশন কার্ভ বা আর্ক অফ রেসপন্স কম্বাইন্ড ডিভিএ স্পেকট্রাম কার্ভ। এই কার্ভের দেখেন, এই কার্ভের এখানে বেশ কয়েকটা গ্রাফ দেওয়া আছে। এখানে যদি আমরা বলি, এখানে যদি গ্রাফের সংখ্যা বলি, এই গ্রাফের এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটা একটা, এটা একটা, এটা টোটাল এখানে পাঁচটা আর কি কার্ভ দেওয়া আছে। এই পাঁচটা কার্ভের আসলে ফিজিক্যাল মিনিং কি? পাঁচটা কার্ভের ফিজিক্যাল মিনিং হলো, এই প্রথমে দেখেন এখানে লেখা আছে কম্বাইন্ড ডিপিএ রেসপন্স স্পেকট্রাম ফর এল সেন্ট্রো গ্রাউন্ড মোশন ওয়েল। এই যে চিহ্নটা এটাই হচ্ছে আমরা এটাকে আমরা রো দ্বারা প্রকাশ করতাম, যেটাকে আমরা বলতাম ড্যাম্পিং। প্রথম যে কার্ভটা আছে একদম নিচে যেটা, সেটা হচ্ছে 0% ড্যাম্পিং, অর্থাৎ আনড্যাম্পড একটা সিস্টেমের কার্ভ। যেখানে কোনো সরি, উপরের যেটা বলছি, উপরের যে কার্ভটা একদম উপর থেকে শুরু হয় যেটা, উপরে যেটা এই ক্ষেত্রে হলো রো এর ভ্যালু 0, অর্থাৎ এটা হচ্ছে একটা আনড্যাম্পড সিস্টেম যেখানে কোনো ড্যাম্পিং নাই। সেকেন্ড যে কার্ভটা এই নিচে যেটা আসছে সেখানে ড্যাম্পিং আছে 2% ড্যাম্পিং আছে। থার্ড যে কার্ভটা সেটা হচ্ছে 5% ড্যাম্পিং এর জন্য। ফোর্থ যেটা সেটা 10% ড্যাম্পিং এর জন্য। লাস্ট নিচে একদম নিচে যেটা আছে সেটা 20% ড্যাম্পিং এর জন্য। এই ভ্যালুগুলো কখন কোনটা প্রয়োজন সেটা আমরা একটা এক্সাম্পল সলিউশন করব, তোমরা ইজিলি বুঝতে পারবে। এখান থেকে আমরা একটা এক্সাম্পল দেখি যে আসলে এই রেসপন্স স্পেকট্রাম দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় বা এখান থেকে কি ধরনের প্রবলেম থাকতে পারে। এখানে বলা আছে a 12 feet long vertical cantilever 4 inch nominal diameter standard steel pipe supports a 5,200 pound weight attached at the tip of the as shown in figure 6.2।
অর্থাৎ এই ফিগারের মতো একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে এটা হচ্ছে টেস্টিজের পাইপ, যেটার ডায়ামিটার হচ্ছে 4 ইঞ্চি। এর উপরে এই পাইপটার উপরে বলা আছে 5200 পাউন্ডের একটা ওয়েট দেওয়া আছে। এটা যে কোনো কিছু হইতে পারে, একটা ওয়াটার ট্যাঙ্ক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কি সেটা জানি না, কিন্তু টোটাল ওয়েটটা দেওয়া আছে 5200 পাউন্ড। এই যে পাইপটা দেওয়া আছে, পাইপটার আউটসাইড ডায়ামিটার অর্থাৎ বাইরের ডায়ামিটারটা বলা আছে 4.5 ইঞ্চি, ইনসাইড ডায়ামিটার অর্থাৎ ভিতরের ডায়ামিটারটা বলা আছে 4.026 ইঞ্চি, থিকনেস বলা আছে 0.2237 ইঞ্চি। এরপরে বলতেছে এন্ড সেকেন্ড মোমেন্ট অফ ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা মোমেন্ট অফ ইনারশিয়া দেওয়া আছে 7.23 ইঞ্চি টু দি পাওয়ার 4। ইলাস্টিক মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা আমরা স্টিলের ক্ষেত্রে জানি 29,000 কেএসআই। এবং এটার যে স্টিলের যে পাইপটা আছে, স্টিলের পাইপটার ওয়েট দেওয়া আছে 10.79 পাউন্ড পার ফুট, অর্থাৎ প্রতি ফিটে স্টিলের পাইপটার ওয়েট হলো 10.79 পাউন্ড। এখানে বলা আছে অ্যাসিউম দ্যাট ড্যাম্পিং, এই চিহ্নটাই হলো ড্যাম্পিং, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। ড্যাম্পিং টু ইকুয়াল টু 2%। এখান থেকে বের করতে বলতেছে কি, বের করতে বলতেছে ডিটারমাইন পিক ডিফরমেশন এন্ড বেন্ডিং স্পেস ইন দ্য ক্যান্টিলিভার অ্যারেঞ্জমেন্ট ডিউ টু এল সেন্ট্রো গ্রাউন্ড মোশন। অর্থাৎ আর্কওয়ার্ক রেসপন্স স্পেকট্রামের মাধ্যমে বা এল সেন্ট্রো গ্রাউন্ড মোশন কার্ভ দিয়ে, এই যে এল সেন্ট্রো গ্রাউন্ড মোশন কার্ভ দিয়ে, এই কার্ভ দিয়ে আমাদের এখান থেকে পিক ডিফরমেশন কতটুকু, বেন্ডিং স্ট্রেস কতটুকু। অর্থাৎ এখানে যদি কোনো একটা আর্কওয়ার্ক আসে বা আর্কওয়ার্ক একটা রেসপন্স আসে, তাহলে এই যে আমরা এখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখতেছি, এই পাইপটুকু কতটুকু ডিফরমেশন হবে বা কতটুকু বেঁকে যাবে, এদিকে কতটুকু বেঁকে যাবে, সেটি সেই অ্যামাউন্টটা বের করতে বলতেছে এবং এর মধ্যে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করবে সেই স্ট্রেসের পরিমাণটা বের করতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, জিনিসটা বা প্রসেসটা, ম্যাথটা অনেক ইজি। এই এল সেন্ট্রো গ্রাউন্ড মোশনের যে কোনো একটা ভ্যালু বের করতে হলে আমার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যাচারাল টাইম পিরিয়ড। এখানে দেখেন, এখানে যে তিনটা স্কেল, ডিফরমেশন স্কেল, অ্যাক্সিলারেশন স্কেল, ভেলোসিটি স্কেল, তিনটা স্কেল ডিপেন্ড করে হচ্ছে টাইম পিরিয়ডের উপর। তো প্রথমে আমাদের টাইম পিরিয়ডটা বের করে নিতে হবে। টাইম পিরিয়ড যদি বের করে নিতে হয়, টাইম পিরিয়ডের বা টি এর জন্য আমাদের ফর্মুলাটা, যেটা টি এর ফর্মুলা যদি আমরা বলি, টি এর ফর্মুলা হচ্ছে আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে টি বের করতে হলে আবার টি এন বের করতে হলে আমাদের প্রথমে আগে ওমেগা এন বের করতে হবে। তো ওমেগা এন এর আবার ফর্মুলা, যেটা আমি একদম প্রথমে কোর্সের প্রথম থেকেই বলতেছি, যে যেখানে এই কোর্স ডাইনামিক্স কোর্সের যেখানে যে ম্যাথই করে না কেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এই ওমেগা বা এন বা ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি, যেটা এই ভ্যালুটা সব জায়গায় প্রয়োজন হয়। তো ওমেগা এন এর ফর্মুলাটা একদম প্রথম থেকে সলভ করে আসবে, রুট ওভার কে বাই এন। তাহলে প্রথমে আমাদের এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার স্টিফনেস কে বের করতে হবে আর সিস্টেমটার ওয়েট এম বের করতে হবে। এটা বের করার পরে জাস্ট এই ফর্মুলা থেকে আমরা ওমেগা পাবো, ওমেগার ফর্মুলা থেকে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, এই ফর্মুলা থেকে আমরা টাইম পিরিয়ড টি বের করতে পারবো। টাইম পিরিয়ড টি যদি বের করতে পারি, তাহলে আমি জাস্ট উপরে যে গ্রাফ, এই গ্রাফ থেকে আমি ডিফরমেশন করতে, অ্যাক্সিলারেশন করতে, ভেলোসিটি করতে, সবকিছু আমি সহজে বের করতে পারবো। আমি আবারও বলছি, এটা খুব একটু ভালো করে খেয়াল করেন। তাহলে প্রথমে যদি আমরা যে ফিগারটা আছে বা এখানে যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটার যদি আমরা স্টিফনেস বের করতে চাই, তাহলে এরকম একটা ক্যান্টিলিভার সিস্টেম, যেটা এক প্রান্তে ফিক্স সাপোর্ট আছে আর এক প্রান্ত ফ্রি, এরকম একটা যদি সিস্টেম থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্টিফনেস এর ফর্মুলা হয় 3 pi ডিভাইডেড বাই এল কিউব। এই স্টিফনেস বের করাটা, এটা আপনাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিসে শিখে আসার কথা। এরপরে যদি না শিখে থাকেন, আমার আমার কোর্সের যেহেতু এটা উদ্দেশ্য না, তো আমার কোর্সে ডাইরেক্ট এই এর ফর্মুলা দেওয়া থাকে, সেখান থেকে আপনাদের ক্যালকুলেশন করে নিতে হবে স্টিফনেস। তারপরে আমি বলে দিচ্ছি, যদি এরকম একটা ক্যান্টিলিভার অ্যারেঞ্জমেন্ট থাকে, তার এক প্রান্ত ফিক্স সার্কিট থাকে আর এক প্রান্ত ফ্রি থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্টিফনেসের ইকুয়েশন হয় 3 ডিভাইডেড বাই এল। এখানে ই যেটা, সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা হচ্ছে 29,000 কেএসআই। এটা এখানে লেখা হচ্ছে 29 আই, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, এই ভ্যালুটা দেওয়া আছে 7.23 ডিভাইডেড বাই এল, এলটা হচ্ছে লেন্থ 12 ফিট। 12 ফিটকে জাস্ট ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দ্বারা গুণ করা হয়েছে, তাই 12 ইন্টু 12 ইন্টু পাওয়ার কিউব। এই পুরোটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে স্টিফনেস আসে হচ্ছে 0.211 ফিট পার ইঞ্চি, অর্থাৎ প্রতি ইঞ্চিতে 0.211 ফিট হলো এই সিস্টেমটার স্টিফনেস। এখন সেখান থেকে যদি আমি ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি বের করতে চাই, তাহলে আমি আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এম। এম ইকুয়াল টু আমরা জানি যে কোনো বস্তুর ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তো সেখান থেকে যদি এম বের করতে চাই, তাহলে এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। আমাদের এখানে প্রথমে বলাই আছে যে স্টিলের পাইপটার উপরে টোটাল যে ওয়েটটা দেওয়া আছে, এখানে প্রথমেই বলা আছে ওয়েটটা হলো 5200 পাউন্ড।
5,200 পাউন্ড দেওয়া আছে। আমরা যেহেতু এর আগে এস্টিমেশন ভ্যালুটা কে বের করছি, এই পাউন্ড থেকে নিফের 1000 দ্বারা ভাগ করতে হয়। তো ভাগ করে এখানে ভ্যালুটা আসে 5.23 ডিভাইডেড বাই সি এর ভ্যালু আমরা এর আগেও অনেকবার ক্যালকুলেশন করে দেখাইছি। যদি সি এর নরমাল ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটাকে যদি আমরা ইঞ্চি পার সেকেন্ড স্কয়ারে নিতে চাই তাহলে সেক্ষেত্রে এই 9.8 কে 3.2 দ্বারা গুণ করলে ফিটে আসে। সেখান থেকে আবার 12 দ্বারা গুণ করলে ইঞ্চিতে আসে। তো সেটাই করা হয়েছে, ডাইরেক্ট একবারে ইঞ্চিতে কনভার্ট করলে সি এর ভ্যালুটাকে 380। এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটার ওয়েট পাওয়ার বা এম এর ভ্যালু আমরা পাই 0.0134 সেকেন্ড স্কয়ার পার ইঞ্চ। এখন আমি কে পাইছি, এম পাইছি। এখন জাস্ট আমার ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যে ফর্মুলা, সেই ফর্মুলা যদি আমি বসাই দেই যে Wn ইকুয়াল টু ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এল, কে এর ভ্যালু পাইছি 0.211, এম এর ভ্যালু পাইছি 0.01347, এটা ক্যালকুলেশন করলে ওমেগার ভ্যালু আসে 3.958 রেডিয়ান পার সেকেন্ড। এখানে টি এর আমরা ক্যালকুলেশন দেখাই নাই, তবে টি এর ফর্মুলা আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই টি, পাই ডিভাইডেড বাই টি। তাহলে আমরা ওমেগা পাইছি হচ্ছে 3.958। এখান থেকে যদি আমরা টি বের করতে চাই তাহলে জাস্ট টি ইকুয়াল টু এই যে 2 পাই বাই ওমেগা এই ফর্মুলাতে ইউজ করলে আমরা টি এন বা ন্যাচারাল সার্কুলার পিরিয়ড ছিল, ন্যাচারাল টাইম পিরিয়ড ছিল, ন্যাচারাল টাইম পিরিয়ডটা পাবো। এটা ভ্যালুটা আসছে 1.59 সেকেন্ড। এবার একটু খুব ভালোভাবে খেয়াল করেন। তাহলে আমরা এই পর্যন্ত ক্যালকুলেশন করে আমাদের এই গ্রাফ থেকে ভ্যালু বের করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা পাইলাম, সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ডটা পাইছি। এখন টাইম পিরিয়ড থেকে আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটার পিক ডিফরমেশন কত হবে সেই ডিফরমেশনটা আমরা এই গ্রাফ থেকে বের করব। ভালো করে খেয়াল করেন এই গ্রাফ থেকে কিভাবে ভ্যালু বের করতে হবে। প্রথমে আমাদের প্রশ্নে দেখতে হবে যে প্রশ্নের ড্যাম্পিং কত পার্সেন্ট দেওয়া আছে। আমাদের প্রশ্নে ড্যাম্পিং বলা আছে 2%। এই যে প্রশ্নে বলা আছে ড্যাম্পিং হচ্ছে 2%। তাহলে আমাদের এই গ্রাফটা প্রশ্নে দেওয়া থাকবে। এই গ্রাফে 2% এর জন্য কার্ভ কোনটা? প্রথমে যেটা সেটা হচ্ছে 0%, তার নিচেই যেটা সেটা হচ্ছে 2%। অর্থাৎ এই যে এই যে গ্রাফটা এটা হচ্ছে 2% এর গ্রাফ। এই গ্রাফটা হচ্ছে 2% এর গ্রাফ। এখন এই 2% গ্রাফের জন্য আমাদের প্রথমে বের করতে হচ্ছে ডিফরমেশন। ডিফরমেশনটা কিভাবে বের করব? প্রথমে আমাদের এখানে দেখবো যে টাইম পিরিয়ডটা কত। টাইম পিরিয়ড আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাইছি হচ্ছে 1.59 সেকেন্ড। তাহলে 1.59 কোথায় আছে? এই পাশে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই পাশে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে লগ স্কেলে দেওয়া আছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 1.59 অবশ্যই এর মাঝামাঝি কোনো একটা পজিশনে আছে। 1.59 ধরেন আমি বললাম এরকম একটা পজিশনে আছে। তাহলে এইখান থেকে আমি সোজা একটা লম্ব টেনে দেবো, সোজা একটা দাগ টেনে দেবো। দাগ টেনে দিয়ে দেখবো সেটা ডিফরমেশন স্কেলের কোথায় টাচ করে। এটা একটু ভেঙে ভেঙে দেখানো আছে এখানে। এই যে 1.59 আমি বলছি এটা 1 এটা 2, তাহলে 1.59 সম্ভবত এরকম একটা পজিশনে আছে। এখান থেকে সোজা একটা দাগ টেনে দেবো পুরো আমাদের এই গ্রাফ পর্যন্ত, গ্রাফটা যেখানে আছে সে পর্যন্ত একটা দাগ টেনে দেবো। এখানে তো সিঙ্গেল 2% আলাদা করে দেখানো হয়েছে। পরীক্ষায় আমাদের এরকম গ্রাফ থাকবে। অর্থাৎ এই যেখানে 1.59 আছে এখান থেকে স্কেল ধরে সোজা আমাদের যে গ্রাফটা, আমাদের যে কার্ভটা 2% এর জন্য যে কার্ভ সেটা আমরা বলতেছি উপর থেকে 2 নম্বরটা, উপর থেকে 2 নম্বর হলো এইটা। এই কার্ভটাকে আমি এখন দেখবো কোথায় টাচ করে। আমার এটা একটু বাঁকা হয়েছে, এটা ধরেন সোজা হইলে এরকম একটা পজিশনে টাচ করবে। আমি যদি বলি তাহলে এখান থেকে সোজা হইলে এরকম একটা পজিশনে টাচ করবে। 1.59 থেকে যদি আমি একটা জাস্ট চোখের আন্দাজে একটা ড্র করি, মানে যেখানে টাচ করবে আমার এখান থেকে মাউস দিয়ে আঁকানো কষ্ট। কারণ এই একটা পয়েন্টে টাচ করবে। এখন যেই পয়েন্টে টাচ করবে সেই পয়েন্ট থেকে আমি ডিফরমেশন স্কেলের উপরে সোজা একটা দাগ টেনে দেবো। এই যে এখানে ছোট ছোট দাগ টানাই আছে, জাস্ট এরকম একটা সোজা দাগ টেনে দেবো। এরকম একটা দাগ টেনে দেবো। দাগ টেনে দিলে এইখানে যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের সিস্টেমের পিক ডিফরমেশন। সেটা এখানে দেখানো হয়েছে। প্রথম 1.59 থেকে সোজা একটা দাগ টেনে নিচ্ছি, সেটা এইখানটাতে টাচ করছে। এখন এইখান থেকে আবার নিচের দিকে সোজা একটা দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে দিলে এইখানে যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে আমাদের পিক ডিফরমেশন। এই যে স্কেলটা, এই স্কেলটাই লেখা আছে ডিফরমেশন ডি ইঞ্চিতে। তাহলে এখান থেকে ডাইরেক্ট যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের ডিফরমেশন। তো সেক্ষেত্রে এক্ষেত্রে সেই ডিফরমেশন ভ্যালুটা পাইতেছি 5 ইঞ্চি। তার মানে হলো তার মানে হলো এখান থেকে প্রথমে আমরা 1.59 থেকে একটা পুরো আমাদের কার্ভ পর্যন্ত একটা লম্ব টেনে এনেছি। যে পয়েন্টে টাচ করছে সেখান থেকে আবার ডিফরমেশন স্কেলের উপরে একটা দাগ টেনেছি। দাগ টানলে এইটা 5 যেখানে আছে সেখানে টাচ করে, অর্থাৎ এটা 1 2 3 4 এটা 5 এ টাচ করে। তাই আমরা ডাইরেক্ট এখান থেকে ডিফরমেশন লিখে দিই 5 ইঞ্চি।
অর্থাৎ আমাদের এই যে গ্রাফ থেকে আমরা যে সিস্টেমের ডিফরমেশন পেলাম 5 ইঞ্চি। এখন আমাদের আরটা কি বের করতে হবে? প্রশ্ন আমাদের ডিফরমেশন বের করা শেষ, এখন বেন্ডিং স্ট্রেস বের করতে হবে। বেন্ডিং স্ট্রেস বের করতে হলে আমাদের মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট বের করতে হলে আবার আমাদের শিয়ার ফোর্স বের করতে হবে। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে শিয়ার ফোর্স বের করতে হলে আবার আমাদের অ্যাক্সেলারেশন বের করতে হবে। অ্যাক্সেলারেশন কিভাবে বের করব? অ্যাক্সেলারেশন বের করার জন্য এই যে পয়েন্টে যেখানে কার্ভের উপরে বা গ্রাফের উপরে যেখানে টাচ করছিল, এখন সেখান থেকে অ্যাক্সেলারেশন স্কেলের উপরে একটা দাগ দেন। জাস্ট এখান থেকে সোজা স্কেল ধরে অ্যাক্সেলারেশন স্কেলের উপরে একটা দাগ টেনে দিই। দাগ টেনে দিলে সেটা এখানে ইজিলি দেখানো আছে। এই যে যেখানে টাচ করছিল এখান থেকে আমি সোজা একটা দাগ টেনে দিলাম। দাগ টেনে দিলে আমাদের এখান থেকে অ্যাক্সেলারেশনের যে ভ্যালুটা, সেই অ্যাক্সেলারেশনের ভ্যালুটাই যে এখানে দেখানো আছে। অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা পাই রাফলি 0.20 0.20 এরকম। এখানে আমরা যেই ভ্যালুগুলাই পাই না কেন সেই ভ্যালুটার সাথে একটা জি গুণ আকারে থাকে, আমরা সেই ভ্যালুটা পেলাম 0.2 এখন আমি অ্যাক্সেলারেশন পাইছি, অ্যাক্সেলারেশন থেকে আমাদের বের করতে হলো বেস শেয়ার বা শেয়ার ফোর্স কত। অ্যাক্সেলারেশন থেকে শেয়ার ফোর্স বের করার ফর্মুলা হলো এটা, সেটা হচ্ছে a ডিভাইডেড বাই c ইনটু w। এর ভ্যালুটা আমরা পাইছি হচ্ছে a বাই g এর যে ভ্যালুটা সেটা পাইছি 0.2, মানে a ইকুয়াল টু আমরা পাইছি ভ্যালুটা হচ্ছে 0.2 g, a ইকুয়াল টু পাইছি 0.2 g। তাহলে a বাই g মানে a বাই g মানে হচ্ছে জাস্ট এই g টাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে a বাই g ইকুয়াল টু আমরা ভ্যালুটা পাবো 0.2। a বাই c ইকুয়াল টু ভ্যালুটা পাবো হচ্ছে 0.2। সেটা এখানে দেখানো হয়েছে a বাই c ইকুয়াল টু 0.2। আমাদের পুরো সিস্টেমটার ওয়েট প্রশ্নে বলা আছে 5200 পাউন্ড, যেটাকে কিপে নিতে হয় 5.2। এই দুটো যদি গুণ করি তাহলে আমাদের টোটাল শেয়ার ফোর্সটা আসছে 1.04 কি। শেয়ার ফোর্স মানে কি? শেয়ার ফোর্স মানে হচ্ছে এই যে আমাদের যে পাইপটা আছে, এই পাইপটার এখানে একটা ল্যাটারাল ফোর্স আসছে, ল্যাটারাল ফোর্সের ভ্যালু হচ্ছে 1.04 কি। এখন যদি এই এরকম একটা ফোর্স আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সাপোর্টের মোমেন্ট কত হবে সেটাও আমরা বের করতে পারবো। মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। তো ফোর্স হচ্ছে 1.04, ডিসটেন্স হচ্ছে 12 ফিট। সেটা এখানে করা হয়েছে। এই যে মোমেন্ট যখন বের করছি, ফাইনালি বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা হলো mc ডিভাইডেড বাই i। mc ডিভাইডেড বাই i যদি হয় তাহলে m ইকুয়াল টু মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। এখানে ফিগার দিয়েও দেখানো হয়েছে। ফোর্স হচ্ছে 1.04, ডিসটেন্স হচ্ছে 12 ফিট, তাহলে 12.48 ইনটু 12। তার সাথে সি, সি মানে হচ্ছে তার সেন্ট্রয়েড। এখন আমাদের যে স্টিলের পাইপটা আছে সেই স্টিলের পাইপটার ডায়ামিটার বলা আছে 4.5। স্টিলের পাইপটা আছে হচ্ছে এরকম, এই বরাবর তার ডায়ামিটার বলা আছে 4.5, তার এই বরাবর তার সেন্ট্রয়েড আছে হচ্ছে তার মাঝখানে 4.5 এর অর্ধেক, অর্থাৎ এইটুকু ডিসটেন্স। সেটাই দেখানো হয়েছে 4.5 ডিভাইডেড বাই 2, 4.5 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই i। মোমেন্ট অফ ইনার্শিয়া ডাইরেক্ট প্রশ্নে দেওয়া আছে 7.23 ডিভাইডেড বাই 7.23। এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে স্ট্রেসের ভ্যালুটা আসে 46.5 পেয়েছে। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস বের করতে বলতেছিল, একটা ডিফরমেশন যেটা ডাইরেক্ট আমরা এই ফিগার থেকেই পাবো, এই গ্রাফ থেকেই পাবো, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেসের জন্য প্রথমে আমরা গ্রাফ থেকে অ্যাক্সেলারেশন বের করব। অ্যাক্সেলারেশন বের করার পরে অ্যাক্সেলারেশন থেকে শেয়ার ফোর্স বের করার ফর্মুলা হলো এটা। এই ফর্মুলা থেকে শেয়ার ফোর্স বের করব। এই শেয়ার ফোর্স বের করার পরে আবার এখান থেকে বেন্ডিং মোমেন্ট বের করব। মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স করে মোমেন্ট বের করব। মোমেন্ট বের করার পরে জাস্ট এই ফর্মুলা বেন্ডিং স্ট্রেসের যে ফর্মুলা mc ডিভাইডেড বাই i, এই ফর্মুলাতে বসে টোটাল বেন্ডিং স্ট্রেসটা বের করব। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলি। হ্যাঁ, এখানে যে গ্রাফটা আছে এই গ্রাফের নিচে একটা কথা লেখা আছে, এই পুরো এই পেজটা পুরোটাই পরীক্ষা দেওয়া থাকবে। এখানে বলা আছে কম্বাইন্ড ডিবি রেসপন্স স্পেকট্রাম ফর গ্রাউন্ড মোশন 0 টু 5 10 20%। একদম উপরের যে গ্রাফটা সেটা হচ্ছে 0%। তার নিচে যেটা সেটা হচ্ছে 2%। এই যে এখানে লেখা আছে প্রথমটা 0, তারপরেরটা 2। তারপর হ্যাঁ, এই পেজটা দেওয়া থাকবে, এই পেজটা পুরোটাই থাকবে, এই পুরো সিস্টেমটাকে আরেকজন কিছু বলতেছিলেন, কি বুঝেন নাই? আচ্ছা, গ্রাফে প্রথমে গ্রাফ থেকে ভ্যালু বের করতে হলে আমাদের টাইম পিরিয়ড বের করতে হবে। টাইম পিরিয়ড কিভাবে বের করতে হয়? যে আমাদের আগে যে ফর্মুলা ওমেগা বের করতে হবে, ওমেগা ইকুয়াল টু 2π/t, এখান থেকে টাইম পিরিয়ড বের করতে হবে। তো এইখানে এই প্রবলেমটার জন্য আমরা টাইম পিরিয়ড পেলাম 1.59 সেকেন্ড। তাহলে আমাদের প্রথমে এই টাইম পিরিয়ড 1.59 কোথায় আছে সেটা বের করতে হবে।
এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 1.59 আমি ধরে নিতেছি এরকম আসে, এরকম একটা জায়গায় থাকতে পারে। এখন এইখান থেকে আমাদের 2% এর জন্য যে গ্রাফটা বা সেই কার্ভটা, সেই কার্ভের উপরে একটা লম্ব টানতে হবে। 2% এর জন্য প্রথম একদম উপরে যেটা সেটা হচ্ছে 0%, তার নিচে যেটা সেটাই হচ্ছে 2%। তাহলে একটা স্কেলের সাহায্যে এই পয়েন্ট দিয়ে আমি পুরা সোজা একটা লম্ব টেনে দিই। পুরা সোজা একটা লম্ব টেনে দিই। লম্ব টানলে এই যে এই আমাদের যে কার্ভ, সেই কার্ভে যেখানে টাচ করবে সেখান থেকে ডি স্কেলের উপরে এই যে সোজা এরকম একটা লম্ব টেনে দিব। এই স্কেলের উপরে সোজা একটা লম্ব টেনে দিব। এই ডি স্কেলে যেখানে টাচ করতেছে সেটাই হচ্ছে ডাইরেক্ট আমাদের ডিফরমেশন ভ্যালু। এটাকে সিম্পলিফাইড করে এখানে দেখানো হয়েছে। সিম্পলিফাইড করে এখানে দেখাইছে। জাস্ট পুরো প্রথমে জাস্ট এই 1.59 থেকে পুরো আমাদের গ্রাফের উপরে একটা দাগ টেনে দিছি, যেখানে টাচ করছে সেখান থেকে ডি স্কেলের উপরে যে পয়েন্টটা আসছে সেটাই হচ্ছে আমাদের পিক ডিফরমেশনের অ্যান্সার। এটাই হচ্ছে পিক ডিফরমেশনের অ্যান্সার, অর্থাৎ আমাদের এই সিস্টেমটা 5 ইঞ্চি এদিকে বেঁকে যাবে। আর এই স্কেল থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন ভ্যালু জি এর অনুপাত হিসাবে, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা এখান থেকে ভ্যালুটা পাইছি 0.2 জি, তাহলে এ ইকুয়াল টু 0.2 জি। এখন পরে এই যে বেস শেয়ার বের করার ফর্মুলা হচ্ছে এ বাই জি ডি ইনটু ডাব্লিউ। এ বাই জি ইনটু ডাব্লিউ যদি করতে হয় তাহলে জিটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে, এটা বাম পাশে নিয়ে আসতে হবে। এ বাই জি করলে এই পাশে শুধু ভ্যালুটা থেকে 0 পয়েন্ট। বোঝা গেছে? আর কারো কোনো অসুবিধা আছে? এটা ইজি আছে, এটা মোটামুটি ভালোই ইজি, প্লাস ম্যাথগুলো ছোট ছোটই হয়। কোনো বড় কোনো ফর্মুলাও নাই, জাস্ট গ্রাফটা বুঝতে পারলে গ্রাফ থেকে ভ্যালু পেতে হবে। সো এটার আমি রেকর্ডিংও দিয়ে দিব, যদি কারো অসুবিধা থাকে রেকর্ডিং দেখে নেবেন। প্লাস এরকম আরো কয়েকটা প্রবলেম আমরা নেক্সট ক্লাসেও সলভ করব, সেখান থেকেও দেখতে পারবেন। আপনাদের হলো কাজ হচ্ছে এই পেজটা আপনাদের অলরেডি এই পিডিএফ শেয়ার করা আছে, তারপরে আমি পেজটা এক্সট্রাক্ট করে দিয়ে দিব। এই পেজটা এই একটা গ্রাফ সবাই প্রিন্ট করে নিয়ে আসবেন সম্ভব হলে আগামীকালকে, তাহলে একদম হাতে কলমে কিভাবে ভ্যালু বের করতে হয় ক্লাসে বসে শিখতে পারবেন। আর কালকে আপনাদের ক্লাস টেস্ট আছে, ক্লাস টেস্টের প্রিপারেশন নিয়ে আসবেন। ভালো।